গণেশ চতুর্থী। আজকের দিনে যদি এই উপায়টা করতে পারো, সারা বছর সারা জীবন তোমাদের সংসারে আর্থিক উন্নতি হবে। আর উপায়টা কি তোমাদেরকে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে বুধবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে ঠাকুর ঘরের কাজ করতে করতেই কিন্তু সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম। আজ হচ্ছে আমার গণপতি বাপ্পার জন্মতিথি। উনি জন্মগ্রহণ করেছিলেন ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথির দিন। সেই জন্য প্রত্যেকের বাড়িতেই কিন্তু গণেশ চতুর্থী পুজো সবাই আমরা পালন করে থাকি। মানে যার যেরম ক্ষমতা সে সেই অনুযায়ী কিন্তু গণপতি বাপ্পার জন্মদিনটা পালন করে থাকি। তোমরা তো জানো গণপতি বাপ্পা কিন্তু আমার বাড়িতে প্রতিষ্ঠা করাই আছে। সেই জন্য আমিও কিন্তু ছোটোখাটোর মধ্যে একটু পুজো করার চেষ্টা করব আমার বাপ্পার। দেখো, বাপ্পা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে থাকে। ওই জন্য মন থেকে ভগবানকে পুজো করলেই কিন্তু ভগবান খুব সহজে তাড়াতাড়ি কিন্তু সাড়া দেয়। ভগবান কিন্তু অত জাঁকজমক চায় না যে তুই আমাকে ভক্তি করে একটু বাতাসা জল দিলেও কিন্তু আমি সন্তুষ্ট হয়ে যাব। ওই জন্য ভগবান চায় ভক্তের ভালোবাসা। ভক্ত ছাড়া ভগবান অসম্পূর্ণ, আর ভগবান ছাড়া ভক্তরা অসম্পূর্ণ। ওই জন্য ভক্তি দিয়ে ভগবানকে যতটুকু দেওয়া যায় ততটুকুই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যায়। আমি মনের মধ্যে রাখলাম গলদ, আর এদিকে মানে থালা ভর্তি করে তাকে ভোগ নিবেদন করলাম, তাতে কিন্তু ভগবান কখনো গ্রহণ করে না, জানো তো। দেখবে যাদের অট্টালিকা, প্রচুর ধন সম্পত্তি, প্রচুর কিছু দিয়ে ভগবানকে মানে আরাধনা করছে, আর এক বাড়িতে দেখবে কুড়ে ঘরে একটু বাতাসা জল দিয়ে ভগবানকে আরাধনা করছে। ওই যে চোখের জল, ওই যে মনের ভক্তি, দেখবে ভগবান কিন্তু তার কাছেই যায়, জানো তো। ভগবান কখনো অট্টালিকা দেখে ভক্তকে ভালোবাসে না। ভগবান ভালোবাসে ভক্তের ভালোবাসা দিয়ে। চোখের জল, তার ভক্তিটা দেখে ভগবান, জানো তো। তা দেখো, আমার বাড়িতে ছোটোখাটো একটুখানি আয়োজন করে নিলাম। আর যেখানটা জলচকি একটা বড় পাতলাম, কেন বাপ্পার যেখানে আসন আমি পাতি ঠাকুরের সিংহাসনে, সেইখানে না আজকে পুজোটা আমি ঠিকঠাক করে গুছিয়ে দিতে পারবো না। ওই জন্য দেখো, আমার কিন্তু নিচে বসা বারণ, তা হলেও কিন্তু আজকের দিনটা খুব মন চাই যে বাপ্পাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আসনে বসানো। সেই জন্য তোমরা তো জানো বড় একটা জলচকি রয়েছে। সেই জলচকিটার আগে কিন্তু ওই জায়গাটা মোছা হয়ে গেছিলো। তারপরে গঙ্গার জল ছিটিয়ে লাল একটা কাপড় পেতে দিলাম, কেন লাল জিনিস কিন্তু গণেশ ঠাকুরের অত্যন্ত পছন্দের। তাই জন্য লাল একটা আসন পেতে, আর বাপ্পার জন্য কালকে যে অনলাইন থেকে একটা জলচকি অর্ডার করেছিলাম, সেইটা কিন্তু ওখানে পেতে দিয়ে গঙ্গার জল দিয়ে সব জায়গায় বলতে পারো গঙ্গার জল ছিটিয়ে একদম শুদ্ধ পবিত্র করে ওই জায়গায় আসনটা কিন্তু বাপ্পার জন্য রেডি করে নিলাম। তারপরে দেখো, বাপ্পার পুজোয় যা যা লাগবে সবকিছু একটা পুষ্পপত্রের মধ্যে কিন্তু আমি একদম গুছিয়ে রেডি করে নিচ্ছি। তারপরেই কিন্তু পুজোটা শুরু করব। বড় পুষ্পপত্রের মধ্যে আমি পান, তারপরে হলুদের গাঁট, তারপরে কর্পূর, ঘি, মধু, তারপরে গঙ্গা মাটি, তারপরে চেরি গামছা, তারপরে মৌলি সুতো, গোলাপ জল, অঘুরু, তারপর চাঁদমালা, তারপরে হচ্ছে লাল চন্দন, বাবার খুব পছন্দ লাল চন্দন, লাল কুমকুম, তারপরে হলুদ। শ্রী গণেশের কিন্তু লাল হলুদ অত্যন্ত প্রিয় আর অত্যন্ত পছন্দেরও। ওই জন্য চেষ্টা করবে গণপতি বাপ্পাকে সবসময় লাল হলুদ দিয়ে পুজো দেওয়ার। তার জন্য দেখো লাল কুমকুম, লাল চন্দন, তারপরে সিঁদুর, হলুদ সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর গণপতি বাপ্পার পুজোতে আতর চাল তো লাগেই, সেই আতর চালটা আমি কিন্তু হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে দুটো দেখো বড় বড় সাইজের আমি সুপারি নিয়ে নিলাম, সেগুলো মৌলি সুতো দিয়ে ভালো করে কিন্তু বেঁধে গুছিয়ে নিলাম। মানে যেরকম বস্ত্র পরায় না, সেইভাবেই কিন্তু করে নিলাম। বলতে পারো গণেশ ঠাকুরের পাশে ওনাদেরকে স্থাপন করব, সেই জন্য ওনাকে বস্ত্রস্বরূপ ওই মৌলি সুতো আমি ওনাকে পরিয়ে দিলাম। তার ঘট স্থাপন করব, তার জন্য ঘটে যা যা লাগবে সবকিছু কিন্তু আমি গুছিয়ে নিলাম। একটা শীষযুক্ত ডাব নিলাম, তার মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে, তারপর 4খানা ফোঁটাও আমি দিয়ে দিলাম। তারপরে দেখো, আমি ওখানে আমের পল্লব 9খানা মতন, ওটার মধ্যেও কিন্তু আমি সিঁদুর মাখিয়ে নিলাম একই রকম ভাবে। তোমরা তো জানো ঘট স্থাপন করতে গেলে যে কোনো গোটা ফল কিন্তু ওর মধ্যে কিন্তু দিতে লাগে। আমি ডাব দিয়ে আজকে ঘট বসাবো, তোমরা চাইলে কিন্তু নারকেলও দিতে পারো। তারপরে দেখো, ঘট ভর্তি জল নিয়ে নিলাম, ঘটের মধ্যে কিন্তু দিলাম আমি একটা সুপারি, 1 টাকার কাঁচা কয়েন, তারপর হলুদ মেশানো যে আতর চাল সেটাকে দিয়ে দিলাম,
একটা হলুদের গাঁট, কিছুটা দূর্বা, তারপর একটু লাল চন্দনও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ঘর গণপতি বাপ্পার সামনে স্থাপন করার জন্য কিন্তু একদম সব কিছু রেডি করে গুছিয়ে নিলাম। তারপরে দেখো মিষ্টি যা নিয়ে এসছে গণপতি বাপ্পার খুবই পছন্দের, তোমরা তো জানো, লাড্ডু আর হচ্ছে মোদক। তাই জন্য মোদকটা কিন্তু আমি থালার মধ্যে একেবারে বলতে পারো সব কিছু একদম গুছিয়ে নিয়ে বসবো। আর শাড়ি একটু তো পরতেই হবে, সেই জন্য ওই জন্য নাইটি পরেই ঠাকুরের সমস্ত গুছানোর কাজগুলো সেগুলো করে নিয়ে তারপর শাড়ি পরে আস্তে ধীরে পুজোটা করা যাবে। ওই যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে না, তারপর থেকে কিন্তু আমার ভেতরে একটা আতঙ্ক, একটা ভয় রয়েই গেছে জানো তো। ওই জন্য কিন্তু আমি সব কিছু শাড়ি পরে ঠাকুরের কাজ করতে তো সবারই ভালো লাগে, কিন্তু ওই যে শাড়ি ভালো লাগা ব্যাপারও আছে, আবার তার মধ্যে কিন্তু অনেক বিপদও লুকিয়ে আছে জানো তো। আমাদের একটু অসাবধানেই কিন্তু আমাদের অনেকটা বিপদ নিয়ে আসতে পারে। ওই জন্য না আমার সেই ভয়টা কাটাতে পারিনি এখনো পর্যন্ত। আর তোমরা তো জানো সবসময় তো কটনের শাড়ি পরা সম্ভব হয় না, একটু সিনথেটিকের মধ্যেও শাড়ি থাকে, সেগুলো একটু পরতে হয়। তো জানো ধূপকাঠি প্রদীপ সবসময় জ্বালিয়ে নিয়েই কিন্তু পুজোটা করতে হয়। আর আমি তো ঠাকুর আসনে যাওয়ার আগেই ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে দিই। ওই জন্য ভয়টা না এখনো ভেতর থেকে যায়নি জানো তো। ওই জন্য নাইটি পরে যতটা সম্ভব হয় আমি কাজগুলো একটু গুছিয়ে নিই। কেন জানো, আঁচলটাও যেরকম বড় থাকে, কুচিও থাকে, কোথা থেকে কিভাবে বেরিয়ে যাবে আর কিভাবে বিপদ ঘটে যাবে না, চোখের পলক পড়তে পড়তে একটা বিপদ ঘটে যায় জানো তো, যেটা আমার সাথে হয়েছিল। আমি তো বুঝতেই পারিনি জিনিসটা, কিন্তু সুতির শাড়ি পরেও অত বড় একটা বিপদ হয়েছিল। পুজোর কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর ওপরে ঠাকুরেরও গুছানো হয়ে গেছে। আর এই যে প্রদীপ আর ধূপ আগে একটু ধরিয়ে নেবো বাবাকে স্নান অভিষেক করানোর আগে। আর প্রদীপের তেলের মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। আজকে তেলের প্রদীপ আমি জ্বালাচ্ছি। পুজোয় বসার আগে আমি একটু নিজেকে আচমন করে নেব, একটু বিষ্ণু স্মরণ করে নেব। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটা ধুয়ে হাত জোর করে বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভাজস্বরে পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম। চলো গণপতি বাপ্পার নাম করে পুজোটা শুরু করি। বেশি কিছু জানি না, শুধু মনের ভক্তি দিয়ে গণপতি বাপ্পার পুজো বাড়িতে আমি যেভাবে করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু দেখো যা যা লাগবে মোটামুটি আমি একটু গুছিয়ে নিয়েছি অল্পের মধ্যে। বেশি কিছু তো আরও তো জোগাড় তো অনেক কিছুই লাগে, আর যতটা আমার সাধ্যের মধ্যে হয়েছে ততটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর বাবাকে এর মধ্যে স্নান অভিষেক করাবো। এই থালার মধ্যে আমি একটুখানি এখানে লাল চন্দন দিয়ে আমি এখানে একটু ওম চিহ্ন করে নেব। পূর্ব দিকে মুখ করে বাবাকে একটু স্নান অভিষেক করাবো, আর এর মধ্যে একটুখানি ফুল দিয়ে দেবো। গণেশ ঠাকুরকে স্নান অভিষেক করবো, তার জন্য দেখো পঞ্চামৃতটা একবারেই তৈরি করে নেবো। এর মধ্যে টক দই দিয়ে দিলাম, দেব দুধ, এই যে শর্করা, চিনি বা মিশ্রি দুটোই দেওয়া যেতে পারে, মধু দিয়ে দিলাম, ঘি। বাবা পঞ্চামৃতটা তৈরি হয়ে গেল। এবার একটা সুগন্ধি জলটা রেডি করে নেবো বাবাকে পরে স্নান করানো। গঙ্গার জল আছে, এর মধ্যে একটু অপরূপ গোলাপ জল, একটু লাল জল, একটু কর্পূরের গুঁড়ো দিয়ে দিলাম। গণপতি বাপ্পাকে যেখানে স্নান অভিষেক করবো সেখানে বসিয়ে দিয়েছি বাবাকে। এবার বাবাকে একটুখানি আরতি করে নিয়ে তারপরে বাবাকে স্নান অভিষেক করাবো। ওম গণেশায় নমঃ। গণপতি বাপ্পাকে স্নান অভিষেক করবো, তার জন্য কিন্তু পঞ্চামৃত নিয়ে নিয়েছি। আগে কিন্তু তার চরণে দেব, চরণে দেওয়ার পরে তারপরে তাকে স্নান অভিষেক করাবো। তা স্নান অভিষেক করাতে করাতে আমি যেই মন্ত্রটি বলবো, ইদং স্থানীয়ং নম ওং গং গণেশায় নম বলে 3 বার বলবো, তারপরে বাবাকে স্নান অভিষেক করাবো। করিয়ে নিয়ে দেখো এবার একটু ভালো করে হাত দিয়ে কিন্তু দই, দুধ, ঘি, মধু সমস্ত কিছু তো দেওয়ার, দই, দুধ সমস্ত কিছু দিয়ে বাপ্পাকে তো স্নান অভিষেক করেছি, ওগুলো একটুখানি গায়ে পুরো ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিয়ে যেই সুগন্ধি জলটা আমি রেডি করেছিলাম সেই জলটা কিন্তু বাবার মাথায় আর চরণে একই রকমভাবে কিন্তু আমি দিলাম। ইদং স্থানীয়ং নম ওং গং গণেশায় নম বলে দিয়ে বাপ্পাকে ভালো করে স্নান করিয়ে বাবাকে স্নান অভিষেক করিয়ে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে দিয়েছি। একটুখানি ফুল অভিষেক করব। এখানে একটু গাঁদা ফুল কুচি করে নিয়েছি, ছাড়িয়ে, এর মধ্যে একটুখানি গোলাপ জল দেবো,
ফুলের পাপড়ির মধ্যে আমি তো গোলাপ জল দিলাম, তারপরে দিয়ে দিলাম কিন্তু একটু অঘরু, এবার দেবো একটু কর্পূরের গুঁড়ো দিয়ে ফুলের পাপড়িগুলো ভালো করে রেডি করে নিয়ে তারপরে বাপ্পাকে কিন্তু একটুখানি ফুল অভিষেক করে নেব। ওং গং গণেশায় নমঃ, ওং গং গণেশায় নমঃ। গণপতি বাপ্পাকে কিন্তু ফুল দিয়ে অভিষেক করিয়ে নেওয়ার পরে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ইচ্ছা ছিল আজকে অনেক রকমের ফলের রস করে বাপ্পাকে স্নান অভিষেক করাবো, কিন্তু আজকে সকাল সকাল সবার বাড়িতেই কিন্তু পুজোটা হয়ে যাচ্ছে, কেন সকাল 7টা থেকে 11:30টার মধ্যে খুব ভালো একটা সময়, তো সেই সময়টা ধরে পুজো দেওয়ার জন্যই তাড়াহুড়া করছি আর কি বলতে পারো। আর আমার মা আমার যেন আরও কাজ বাড়িয়ে দিয়েছে, রান্নাঘরে দাঁড়িয়ে পিরিয়ডের জলটা মেশিনটা চালিয়ে দিয়েছে, আর কী যে গা গা করে আওয়াজ হচ্ছে, সবই কথা বলে বলে ভিডিও করা, কিন্তু এডিটিং করার সময় কিন্তু আমি এগুলো সব দেখতে পাচ্ছি, কি বাজে আওয়াজ হচ্ছে জানো তো, তোমরা কোনো কিছু শুনতেই পারবে না, ওই জন্য আমার নতুন করে আবার ভয়েস ওভার দিতে হলো। কি করব বলো, মা তো কিচ্ছু বলতেও পারি না, মানে একদিন দুদিনের জন্য আসে, মাকে কি বলবো, আর মা তো অত বোঝে না, তাও কিন্তু আমার মা কিন্তু ভালো ভিডিও করে দেয় জানো তো, আমার মা কিন্তু অনেক কিছু শিখে গেছে, যেটা দেবনাথবাবু এখনো শিখতে পারেনি, কিন্তু মা কিন্তু দুদিনে এসে অনেকটাই কিন্তু ভিডিও ছবি তোলা খুব সুন্দর করে এখন জানো তো। তা দেখো গণপতি বাপ্পাকে যে পোশাকটা পরাবো সেগুলোর মধ্যে গঙ্গার জল দিয়ে নিলাম, তারপরে কিন্তু বাবাকে পোশাকটা পরিয়েও দিলাম। কেমন লাগছে আমার বাপ্পাকে কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে বাপ্পাকে কিন্তু একটুখানি কুমকুমে তিলক করিয়ে দিলাম, তার মধ্যে দিলাম হলুদের টিপ, তার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা, লাল চন্দনের ফোঁটা, মানে সব কিছু মিলিয়ে আজকে লাল হলুদেই কিন্তু আমার বাবা সেজে উঠেছে বলতে পারো। তার মধ্যে কিন্তু আতর চালের বাবাকে তিলক করিয়ে দিলাম। এবারে ছোট ছোট দুটো আসন কিনেছিলাম, দুটো সাইডে কিন্তু আসন দুটো পেতে দিলাম, আর বাবার যে অনলাইন থেকে যেই মানে জলচকিটা অর্ডার করেছি ছোট্ট, সেটা বাপ্পার ওখানে বসিয়ে গঙ্গার জল দিয়ে সে তো সকালেই রেডি করে রেখেছিলাম, তার মধ্যে কিন্তু পান দিয়ে দিলাম 3 জায়গায় 3টে, মানে দুটো আসনের মধ্যে দুটো, আর মাঝখানে বাপ্পাকে বসাবো, তার মধ্যেও কিন্তু একটা পান দিয়ে সিঁদুরের ফোঁটা আর একটু হলুদের ফোঁটা দিয়ে দিলাম, সবগুলোকে কিন্তু একই রকমভাবে দিলাম। এবার যে হলুদ মেশানো যে আতর চাল সেগুলোও কিন্তু দিয়ে সব কিছু রেডি করার পরে বাপ্পাকে কিন্তু ওর ওপরেই কিন্তু আজকে বসাবো। গণপতি বাপ্পাকে কিন্তু একদম আসনে বসিয়ে দিয়েছি, কেমন লাগছে কিন্তু তোমরা জানাবে। গণপতি বাপ্পার দুপাশে যে দুটি আসন আমি রেডি করেছি, সেই দুটো আসনে কিন্তু গণপতি বাপ্পার দুজন স্ত্রীকে ওখানে স্থাপন করব, ঋদ্ধি আর সিদ্ধি, তাদের তো বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো পরিয়ে দিয়েছি। গণেশ ঠাকুরের জন্য যে চুন্ডিটা কিনে নিয়ে এসেছি সেটাও আবার বাদ যায় কেন, সেটাও ভাবছি পরিয়ে দেবো। ধুতির যে পোশাকটা পরেছে বাপ্পার গায়ে কিন্তু একটুও জায়গা নেই, তাও ভাবলাম ওপর থেকে চুনিটা দিলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তোমরাই জানিও তো কেমন লাগছে। লাল একটা পাকড়ি পরেছি, হলুদ পোশাক, তার সাথে যে পুঁতির মালাটা নিয়ে এসেছি সেটাও কিন্তু পরিয়ে দিলাম। কেমন লাগছে কমেন্ট করে জানি। দুর্বা মালা নিয়ে নিয়েছি, এর মধ্যে গঙ্গার জল দিয়ে দিয়েছি আর একটু লাল চন্দন দিয়ে দিলাম। একটা ফুলের মালা, এটাও বাবাকে পরিয়ে দিলাম। জবার মালা, এটাও পরিয়ে দিলাম। চন্দন গঙ্গার জল ছোট হয়ে। গণেশ চতুর্থীর দিনকে পদ্ম ফুল দেওয়া কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় গণপতি বাপ্পাকে, সেই জন্য পদ্ম ফুলটা নিয়ে এসেছিলো করি, সেটাকে ভালো করে হাত দিয়ে ফুটিয়ে নিয়ে ওর মধ্যে কিন্তু একটু গঙ্গার জল দিলাম আর একটুখানি লাল চন্দনও কিন্তু লাগিয়ে নিয়েছিলাম আমি, দিয়ে এবার বাপ্পার কাছে ওং গং গণেশায় বলে বাবাকে ওটা দিয়ে দেবো। তা চলো এক এক করে সব কিছু রেডি করে গুছিয়ে। এখানে ঘট বসাবো, তার জন্য একটুখানি আলপনা দিয়ে নিয়েছি, আর দেবো একটু গঙ্গা মাটি। খালি মাটিতে যে কোনো ঘট কিন্তু স্থাপন করতে নেই, সেই জন্য কিন্তু ঘট বসানোর আগে আমি ওখানে একটুখানি খড়ি মাটি দিয়ে অল্প করে একটু আলপনা দিয়ে নিলাম। সেটাই মা বলছিল আলপনাটা কিন্তু দেখা যাচ্ছে না একদম, তা সাদার মধ্যে সাদা কি দেখা যায় বলো তো, ওর মধ্যে একটু লাল টাল দিলে তাহলে বোঝা যেত যে আমি খড়ি মাটি দিয়ে ওখানে আলপনা দিয়েছি বা লাল কিছু দিয়ে করেছি। আর খুব ভালো তো আমি আলপনা দিতে পারি না, সেই তারপরে আলপনা দেওয়ার উপরে আমি একটু গঙ্গা মাটি ফুল, জানো তো ঘট বসাতে গিয়ে আমি ভাবছি না পঞ্চশস্যে আছে, কিন্তু গিয়ে দেখলাম পঞ্চশস্যে নেই। তারপরে দূর্বা দিয়ে ফুল দিয়েই কিন্তু বাপ্পার নাম করে ঘরটা বাবার কাছে স্থাপন করে দিলাম।
প্রথমেই কিন্তু পুজোয় বসার আগে গণপতি বাপ্পার কাছে কিন্তু আমি হাত জোর করে নিবেদন করেছি, বাপ্পা আজকে তোমার জন্মদিন উপলক্ষে অল্প যশ সামান্য কিছু আয়োজন করেছি তোমার পুজোতে। যদি কোনো কিছু ভুল অজ্ঞানে কোনো ভুল করে থাকি তুমি কিন্তু আমার ক্ষমা করে দিও, আর আমার পুজো তুমি গ্রহণ করো। ব্যাস এইটুকুই কিন্তু বাপ্পাকে বলে নিয়েই পুজোটা শুরু করেছি। ঠাকুরকে সব কিছু গুছিয়ে দেখো ঘট কিন্তু বসানো হয়ে গেছে। এবার ঠাকুরকে কিন্তু এখনো ভোগ নিবেদন করিনি, কেন পুষ্পাঞ্জলিটা দেবো সেই তারপরেই কিন্তু আমি ঠাকুরকে ভোগ নিবেদন করব। গণপতি বাপ্পাকে আজকে কিন্তু 21টা দুর্বা, মানে যত দুর্বা দিতে পারবে আজকে ততই কিন্তু ভালো। কিন্তু আমি 21টা জোগাড় করতে পেরেছি, ওই জন্য 21টা কিন্তু আমি মৌলি শীত দিয়ে ভালো করে বেঁধে এর মধ্যে গঙ্গার জল তারপরে তোমার লাল চন্দন দিয়ে রেডি করেছি, এটা বাবাকে আজকে নিবেদন করব। আর এই দুর্বা দিতে গেলে যেই মন্ত্রটা আমি বলবো, ইদং দুর্বা দলং নম ওম গং গণেশায় নম, গান দিকে বাবার কাঁধে এটা আমি দিয়ে দেবো। একটু পুষ্পাঞ্জলি দেবো, তার মধ্যে একটু লাল চন্দন কিন্তু আমি এর মধ্যে লাগিয়ে নিলাম, বেলপাতা জবা ফুল। দেখো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য কিন্তু বেলপাতার মধ্যে চন্দন জবা ফুল সমস্ত কিছু নিয়ে হাত জোর করে যে মন্ত্রটি বলবো, এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম। তোমরা তো জানো 3বার পুষ্পাঞ্জলি দিতে হয়। আবার কিন্তু আমি চন্দন মাখিয়ে বেলপাতা জবা ফুল আর গাঁদা ফুল নিয়ে নিয়েছি। হাত জোর করে বলবো, এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম গণেশায় নম। এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম গণেশায় নম। হাত জোর করে প্রণাম মন্ত্রটা বলবো, ওম একদন্ত মহাকায় লম্বোদর গজানং বিঘ্ন নাশ করং দেবং হরমং হনুমামহম। আরেকটি গণেশ ঠাকুরের আরেকটি মন্ত্র আমি পাঠ করে নেব, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। ওম গণেশায় গণেশায়। বাবার যে ভোগের থালাটা আমি রেডি করেছি সেটা কিন্তু বাবার পছন্দের মোদক রয়েছে, লাড্ডু রয়েছে, গোটা ফল আমি এখানে দেখো কলা আপেল নাশপাতি দিয়ে দিয়েছি। এবার এটা নিবেদন করে নেব, পাখে আরতি করে নেব। ওম গং গণেশায় নমঃ, ওম গং গণেশায়। যদি কোনো অজ্ঞানে ভুল করি ক্ষমা করো বাবু, পুজো তুমি গ্রহণ করো। আজ কিন্তু বুধবার, আর পুজোটাও কিন্তু খুব ভালো দিনেই পড়েছে, বাবার বারে। আমার পুজো দেওয়া কিন্তু একদম হয়ে গেছে, প্রণামটা সেরে নিলেই কিন্তু সম্পূর্ণ। নমস্কার করো মা। মা শরীরটা ভালো না বলে মা একটু শুয়ে টুয়ে রয়েছে সকাল। এখানে আসো। আজকে গণেশ চতুর্থী, আজকের দিনে যদি এই উপায়টা করতে পারো সারা বছর সারা জীবন তোমাদের সংসারে আর্থিক উন্নতি হবে। উপায়টা কি তোমাদেরকে একটু বলি। এরকম একটা কাচের বাটি নিয়ে নেবে, তার মধ্যে কিন্তু 1 টাকার কয়েন 5খানা এরকম টাকা কাঁচা কয়েন, মানে 1 টাকা করে। আর এই বাটিটা কিন্তু মৌরি দিয়ে ভরে দিতে হবে। বাটিটা এতটাই বড় সেই জন্য আর মৌরি দিয়ে ভরাতে পারলাম না, এইটাই ঠিক আছে, মানে নিচ পর্যন্ত পুরো ভরে গেছে। তোমাদের কাছে ছোট বাটি থাকলে সেটা ভরে দেবে, আমার কাছে এই মুহূর্তে ছোট বাটি নেই, তো এই জন্য এই বাটিটার মধ্যে আমি দিলাম। গণেশ
চতুর্থীর পুজো বাড়িতে কিন্তু দেওয়া আমার একদম হয়ে গেছে। আমি যেই রকম পারি সেইভাবেই কিন্তু বাপ্পার পুজোটা দিয়েছি, কারণ বাপ্পা তো আমার বাড়িতে প্রতিষ্ঠা করাই রয়েছে। ওই জন্য আমি আমার মতন করেই কিন্তু পুজোটা করেছি। আর 10:30 বাজে আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। সকাল 7টা থেকে 11টা পর্যন্ত কিন্তু খুব ভালো একটা সময়। এই সময় কিন্তু সবাই চেষ্টা করবে গণপতি বাপ্পার পুজো দেওয়ার জন্য। আর এই ভিডিওটা যেদিন যাবে সেদিন তো পরের দিনই হয়ে যাবে, মানে বৃহস্পতি দিন আগে যে তোমাদের সাথে পুজো শেয়ার করব সেরকমই সম্ভব হয় না, একা হাতে সবকিছু সামলাতে হয়, বুঝতেই তো পারছো। আর মা কালকে এসছে বলে তাও একটুখানি মানে জোগাড় টোগাড় করে দিচ্ছে বলে অনেকটা কিন্তু রেহাই পেয়েছি আমি আজকের। তা চল জামা কাপড় ছেড়ে নিই, গরম লেগে গেছে, একটু জল খাবো, চাটা খাবো মা আর আমি, পরে তোমাদের সাথে। দেখো চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। এখন দুপুরে রান্না বান্না করবো। ঘড়ি কাটাতে কিন্তু 1টা বেজে গেছে। এখন যদি রান্না বান্না শুরু না করি কেউ কিন্তু দুপুরবেলা ঠিক মতন খেতে পারবে না, আর খেতে খেতে সেই বিকাল হয়ে যাবে। আজকে অনেকটা বেলা হয়ে গেল, সকাল থেকে তো উপোস ছিলাম, ওই জন্য সকাল থেকে গ্যাসের সামনেই আসা হয়নি। এই সবে কিন্তু রান্না বান্না করতে গ্যাসের সামনে আসলাম। আর পুজোর পরে কিন্তু মা একটু চা বসিয়েছিল, দুজনে মিলে মা আর মেয়ে মিলে চা খেয়ে নিয়েছিলাম। আর বাবুও বাড়িতে ছিল না, ওই জন্য সকালবেলা থেকে রান্না বান্না কোনো রকম ঝামেলা করতে হয়নি। ওই জন্য ভাবলাম ঠিক আছে, এত বেলা হয়ে গেছে যেখানে আর ভাত কিছু রান্না করব না, একটু লুচি আর একটু আলুর তরকারি বানিয়ে নিই, তাহলেই কিন্তু দুপুরে আমাদের 4 জনের হয়ে যাবে। আর রাতে একটু নিরামিষ রান্না করলেই হয়ে যাবে। তা দেখো তোমরা আজকে গণেশ চতুর্থীতে দুপুরে কি কি খাওয়া দাওয়া করছো কমেন্ট করে কিন্তু জানিও। অনেকে অনেক কিছু ভোগ টোগ বানায়, তো সেই দিয়েই দুপুরবেলা হয়ে যায়, কিন্তু আমার তো আর কিছুই করা হলো না। এমনিতেই আজকে দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছে না। তা দেখো আটার কিন্তু পুরি বানাবো আজকের। তা আটার মধ্যে চিনি, তেল, নুন এগুলো দিয়েই কিন্তু মা একটু মেখে রেখেছিল। আর আমি আলুর তরকারিটা কিন্তু বসিয়ে দিলাম। আলুর তরকারিটার মধ্যে কিন্তু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা, তারপর টমেটো 2খানা, বেশি করে একটু টমেটো দিলে না এই তরকারিটা বেশ খেতে কিন্তু ভালো লাগে। হিং দিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি জানো তো একদম। তা তরকারিটা তো আমার একদম হয়ে গেছে। নামানোর আগে কিন্তু একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম, কেন আলুর তরকারি তো নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে দেখো আটার পুরিগুলো ভেজে নিলেই কিন্তু আজকে দুপুরে রান্নাবান্না আমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। আর আটার পুরিগুলো কিন্তু একদম বড় বড় করে ভেজে নিয়েছি, মানে ছোট করলে 4টে আর বড় করলে 2টো, একই হয়ে যায়, কিন্তু একটু কষ্টটা কম হয়। বড় বড় হলে না ভাজতেও বেশ সুবিধা হয়, জানো তো। ছোট ছোট বেলার মতন এখন আমার হাতে একদমই সময় নেই। আর এমনিতে লুচি পরোটা না আমরা একটু বড় বড় খেতে বেশি ভালোবাসি, লুচি একদম ছোট ছোট হলে ভালো লাগে বলো তো। তা দেখো আটার পুরিগুলো কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে। তা তোমরা আজকে গণেশ চতুর্থীর দিনটা কিভাবে কাটালে সারাটা দিন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর একটা শর্টস ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করেছো, তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তা চলো খাওয়া দাওয়াগুলো সেরে নিই। খাওয়া দাওয়া করে সবকিছু পরিষ্কার করে তারপরে ঠাকুরের জায়গাটা একটু অগোছালো হয়ে আছে, সেগুলো গুছিয়ে রেখে গা ধুয়ে তারপর একটু শুতে যাব। শরীরটা আর ভালো লাগছে না, সেই ভোরবেলা উঠেছি তো। তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো।